রামকে মঞ্চে ডেকে নেব, তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সেরা বাঙালি উষা উত্তুপকে। মঞ্চে ডেকে নেব শ্রীলেদার্স লিমিটেডের ডিরেক্টর ও হাউস অফ এসএল এর প্রতিষ্ঠাতা রচিতা দেকে। দু 2025 সেরা বাঙালি রূপম ইসলাম, বাংলা রক বাংলা সঙ্গীতে যিনি কার্যত নিজেই সাইক্লোন। রূপম, আপনাকে সম্মানিত করে আমরাই সম্মানিত হয়েছি। বাংলা রক এটা কার্যত আপনি সাধারণ মানুষের সামনে প্রথম তুলে ধরেছেন। এই রকের মাধ্যমে বর্তমান কথাও আপনি বলেন। এই যে চর্চাটা এটা কোথা থেকে এলো? আমি প্রথম তুলে ধরিনি, বলা যেতে পারে যে আমি আসার পরে বাংলা রক একটা জর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এর একটা ভ্যালু তৈরি হয়েছে। আমি যখন এসেছিলাম, আমি যখন প্রথম শুরু করি আমার কাজকর্ম, তখন তার আগে কিন্তু বিচ্ছিন্নভাবে বাংলা রকের কিছু চর্চা হয়েছিল, অনেকেই করেছেন, কিন্তু যেহেতু এর কোনো বাজার ছিল না, বাজারে এর কোনো স্বীকৃতি ছিল না, এবং সবসময় বলা হতো বাংলায় রক হবে না, কারণ বাংলা মিষ্টি ল্যাঙ্গুয়েজ, একটা মিষ্টি ভাষা, এতে নাকি রক নেই। এটা এক ধরনের মিথ্যে কথা, কারণ আমাদের ভাষাতেই নজরুল ইসলাম আছেন, আমাদের ভাষাতেই রবীন্দ্রনাথের দাপট আমরা পেয়েছি। লালন ফকিরের যে দর্শন, যেটা প্রায় জন লেননের দর্শনের মতোই, বা জন লেননের দর্শনটা লালনের মতোই, সেই জিনিসও কিন্তু আমার বাংলাতেই আছে। আরও অনেকের নাম বলতে পারি, মুকুন্দ দাস বা বিপ্লবী চেতনার যে সমস্ত গীতিকাব্য আমাদের দেশেরই। এই বিপ্লবী চেতনা বা শ্রমজীবী মানুষের যে কণ্ঠস্বর, সেটাই তো রক মিউজিক, সেটাই ঝাঁকুনি সঙ্গীত, সেটা সমাজকে ঝাঁকায়। এ দর্শন আমি বাংলাতেই খুঁজে পেয়েছিলাম। আমার বাংলার শিক্ষা দীক্ষা আমাকে অনুপ্রাণিত করেছিল যে এই ভাষাটা দরকার, এটা একটা সাংগীতিক ভাষা। এবং দেখুন, ছোটবেলাতে 1980 সালে একটা রেকর্ড বেরিয়েছিল হীরক রাজার দেশে, সত্যজিৎ রায়ের কথা ও সুর। সেখানে নহিযন্ত্র নহিযন্ত্র আমি প্রাণী, আমি জানি হীরক রাজার শয়তানি, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পরে খেপে, রাজার আসনখানা করবে টলমল, রাজা ঠিক কিনা তুই বল। এই গান, এটা তো প্রোটেস্ট সং, এবং বব ডিলান, যিনি প্রোটেস্ট সং এর 1 নম্বর আইকন, তিনি অবশ্যই একজন রক মিউজিশিয়ানও তো বটে। এই দেখুন, বাংলার মধ্যেই কিন্তু রক আছে, যেটা কোনো কারণে বারবার প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো বাজার যে রকমভাবে বেচছে সেটাতেই বিশ্বাস করে, বিশেষ করে রেকর্ড কোম্পানি, বিশেষ করে টিভি স্টেশন, রেডিও স্টেশন, তারা না এইরকম একটা আপ্তবাক্যে বিশ্বাস করে বসেছিল, এবং তারা সেটা আমার উপর চাপাচ্ছিল, সবার উপর চাপাচ্ছিল। কাজেই বিক্ষিপ্ত যারা কাজ করছিলেন না, তারা বন্ধ করে দেন, এবং পুরো বাজারটাই তখন হঠাৎ করে ফোক ওরিয়েন্টেড হয়ে যায়। তখন বেঁচে থাকার একমাত্র উপায় ছিল ফোক মিউজিক করা, নতুন ফোক করা। কিন্তু আমি তাতে বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করতাম রক আমাদের প্রজন্মের কণ্ঠস্বর, রক দর্শন এবং রক প্রেজেন্টেশন। আমি তাতে স্টিক করেছিলাম। আমি বলেছিলাম প্রয়োজনে ভিক্ষে করতে রাজি আছি, কিন্তু যে সঙ্গীতটা আমি করতে চাইছি আমি সেটাই করব।
ধরুন আপনি মায়ের কাছে গান শিখেছেন, তার গান শুনেছেন, আপনার মা বাবা দুজনেই ওই জগতের মানুষ, কিন্তু কবে মনে হলো যে এই রকের ফরম্যাটে গান গাইব? মনে হলো যখন বদলে যাওয়ার দুনিয়ার সম্মুখীন হলাম। একটা খোলা বাজারের হাওয়া 90-এর দশকে যখন বইতে শুরু করলো, সেটা খোলা অর্থনীতি, তার হাত ধরে সারা বিশ্বের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটল। এবং সারা বিশ্বের সংস্কৃতিতে যে যন্ত্রসঙ্গীত বা যে যন্ত্রানুষঙ্গ দেখতে পেলাম বা যে প্রেজেন্টেশন দেখতে পেলাম, অনুভব করতে পারলাম সেই একই প্রেজেন্টেশন যদি নজরুলের সঙ্গে দিই বা সত্যজিৎ রায়ের গানে যে প্রেজেন্টেশনের আঁচ পাচ্ছিলাম, তা কিন্তু এই প্রেজেন্টেশনই ছিল। গুপি গাইন বাঘা বাইন যখন দাঁড়িয়ে বিদ্রোহের গান গান, তখন সেখানে মিনমিনে সঙ্গীত বাজে না, তখন সেখানে অন্য সুখী যন্ত্রপাতি বাজে না, তখন সেখানে এমন যন্ত্র বাজে যে যন্ত্র থেকে আগুন ঝলসায়। তার মধ্যমণি, আপনি এত মানুষের সামনে গান গান, প্রতিবাদের ভাষা বলেন, মানুষের তো ফিডব্যাকও পান। আপনার মনে হয় যে আজকের এই যে বাঙালি, এই যে রক সঙ্গীত যেটাকে ফরমেশন বলছেন, সেটা মানে নিজস্বকে মানিয়ে নিয়েছে? অবশ্যই মানিয়ে নিয়েছে, এবং সেটা আপনারা যে আমাকে এই স্বীকৃতি দিলেন, এটা তো তারও একটা স্বীকৃতি, এটা তো বাঙালির স্বীকৃতি। দেখুন, 3 দশক ধরে এই কাজ আমি করে চলেছি। 1992 সালে আমার মা যখন মারা যান, তিনি ছিলেন আমার পরিবারের গীতিকার, আমার বাবা ছিলেন সুরকার। মা মারা যাওয়ার পরে বাড়িতে নতুন গান তৈরি হওয়ার যে আমাদের সংস্কৃতি ছিল, তা বন্ধ হয়ে যায়। ফলে আমি তখন কলম তুলে নিই, আমি গান লেখা শুরু করি। 1992 সালে যে গান লেখা শুরু করেছিলাম, 95 নাগাদ এসে মোটামুটি তাতে একটা দক্ষতা জন্মায়। কারণ আমি বলতে পারি যে আজকের জনপ্রিয় গান নীল রং ছিল ভীষণ প্রিয়, যা এখন একটা রিয়েলিটি শো এর বিচারক হিসেবে আমি দেখছি যে সেখানে 2 বছরের কচি বাচ্চা এসে সেই নীল রং ছিল ভীষণ প্রিয় গাইছে, আমি তার সাথে পারফর্ম করছি। আমি যখন 95 সালে একটা দিস্তে কাগজের খাতায়, একটা সুতো বাঁধা খাতায় যখন নিজের খেয়ালে এই গান রচনা করেছিলাম, আমি কি ভেবেছিলাম যে 2025-এ একটা রিয়েলিটি শোয়ে একটা 2 বছরের বাচ্চার সঙ্গে এই গানটা আমাকে ডুয়েট গাইতে হবে? তার মানে আমি একটা ভাষা খুঁজে পেয়েছিলাম। এই ভাষাটা কিন্তু অন্য কোথাও থেকে আসেনি, আমাদের বাংলাই ছিল। কিন্তু একটা প্রেজেন্টেশন আমি অন্য জায়গা থেকে নিয়ে এলাম, যে প্রেজেন্টেশনটা খোলা বাজারের অর্থনীতির জন্যই সারা বিশ্বের টেলিভিশন যখন আমরা দেখতে পেলাম, তখন আমরা একটা অন্য প্রেজেন্টেশন দেখতে পেলাম। আমার মনে হলো এই প্রেজেন্টেশন বাংলার যত ঝাঁকুনি কাব্য আছে তার জন্য উপযুক্ত। ডাক স্কুলে ইংরেজি পড়িয়েছেন বেশ কিছুদিন ধরে, 11 বছর ছাত্রদের সঙ্গে মিশেছেন। হ্যাঁ, এই যে পড়াশোনা, তাদের পড়ানো, মাস্টারমশাই হওয়া, সেখান থেকে হঠাৎ গায়ক হয়ে ওঠা, এইটা কেন মনে হলো? মানে না প্যারালালি দুটোই, ওটা ছাড়লেন? আমি আগেও বলেছি যে আমাদের পরিবারে 2 প্রজন্মের শিল্প চর্চা আর 3 প্রজন্মের শিক্ষকতা। কাজে আমাদের পরিবারে শিক্ষকতাও ছিল আমার রক্তে, এবং ছোট থেকেই ভেবেছি শিক্ষকতা করব। আর গান বাজনা সেও তো ছিল রক্তে, একই মানুষের রক্তে তো অনেক কিছু থাকতেই পারে। তাই জন্যই হয়েছে কি যে আমার যারা শ্রোতা, তারা মনে করেন যে আমি একজন শিক্ষকও বটে, কারণ মঞ্চে আমি যা উপস্থাপন করি তা ফসিলসের মঞ্চে খানিকটা শিক্ষকতা, আর একক মঞ্চে পুরোটাই শিক্ষকতা। ধন্যবাদ আপনাকে, আপনাকে সম্মানিত মানে করে আমরাই সম্মানিত হলাম। অনেকটাই সম্মানিত হয়েছি আপনাদের এই স্বীকৃতিতে, এবং এটা শুধু আমার সম্মান নয় বলে আমি মনে করছি, এটা বাংলা রক মুভমেন্টের সম্মান। এই পুরস্কার আমি উৎসর্গ করছি বাংলা রক এই মুভমেন্টের অংশীদার যত তরুণ প্রজন্ম যারা কাজ করছেন, আমি তাদের সবাইকে এটা ডেডিকেট করলাম। যদি একজন তরুণেরও আমার গান বাজনা করবার জন্য কিছুটা পথ নির্দেশ পেয়ে থাকে, তাহলে এই পুরস্কার, এই সেরা বাঙালি পুরস্কার তার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।